নমস্কার, আমি রনি চলে এসেছি আবার একটি নতুন এপিসোড নিয়ে আমার এই ইউটিউব চ্যানেল, যার নাম এন্টারটেনার রনি। গত এপিসোডে রবি ঠাকুরের দ্বিতীয় বিয়ের উপলক্ষে একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে আপনাদের অপরিসীম ভালোবাসা পেয়েছি। এসেছে প্রচুর ভিউজ, আনএক্সপেক্টেডলি সাবস্ক্রাইবারও বৃদ্ধি পেয়েছে। কিন্তু যেটা প্রবলেম হয়েছে, যেটা বলার কথা, সেটা হলো বেশ কিছু এমন কমেন্টও পেলাম পাশাপাশি, যারা বলেছে এরকম যে রবি ঠাকুরের দ্বিতীয় বিয়ে হয়নি, সুতরাং কেন আপনি এরকম বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমার তাদের উদ্দেশ্যে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি তাদেরকে, কিন্তু তাদের উদ্দেশ্যে সরাসরি একটা বলার আছে, সেটা হচ্ছে কাইন্ডলি থাম্বনেল দেখে জাজ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট করবেন। কারণ ভিডিওতে কিন্তু সে কথাই বলা হয়েছে যে এটা আমাদের একটা পরিচিত ভ্রান্ত ধারণা আছে, ভুল ধারণা আছে যে রবি ঠাকুরের নাকি বহু বিবাহ হয়েছিল, কিন্তু সেরকমটা নয়। দ্বিতীয় বিবাহ ওনার হয়নি, সেটাই বলা হয়েছে। কিন্তু তাও আননেসেসারি এ ধরনের কমেন্ট পেয়েছি বলে বুঝতে পেরেছি যে অনেকেই ভিডিওর থাম্বনেল দেখেই কমেন্ট করে দিয়েছেন, ভেতরের ভিডিওটা দেখেননি। কিন্তু যাই হোক, অ্যাপার্ট ফ্রম দিস, আমি প্রচুর ভিউজ পেয়েছি। অনেকদিন পরে এরকম একটা ফুল লেন্থ ভিডিওতে এত ভিউজ পেলাম, তাতে অনেক সাবস্ক্রাইবার বাড়লো। এরকম করে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এভাবেই আপনাদের ভালোবাসা আমাদেরকে দিয়ে যান, তবেই আমরা এরকম ইন্সপায়ারিং ভিডিও বানাতে পারবো আরও বেশি বেশি করে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের আগের দিনের যে এপিসোডটা করেছিলাম, তার যে অভাবনীয় সাফল্য, সেটাকে মাথায় রেখে আজকের আরেকটি এপিসোড রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরেই করছি। শুনতে থাকুন। আজকের টপিকটার নাম ভারত আত্মা, রবীন্দ্রনাথ ঠাকুর, বাড়ির গল্প কথা, যেটাও কিন্তু সংগৃহীত হয়েছে, আমি সংগ্রহ করেছি, সেটা কিন্তু করেছি সোশ্যাল মিডিয়া থেকেই, সমাজ মাধ্যম থেকেই। এর লেখকের নাম আমি দুঃখিত, আমার জানা নেই, তবে আমি সমাজ মাধ্যমকে এর জন্য ফুল ক্রেডিট দেব। আমি সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কাছ থেকেই অনুমতি চাইব যে আমি এটা পাঠ করছি, সেখান থেকে আমি পেয়েছি। আমি এটা পাঠ করছি শুধুমাত্র আমার শ্রোতাদের মনোরঞ্জনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। শুনতে থাকুন। রবীন্দ্রনাথ পিতা হিসেবে ছিলেন অসাধারণ। সন্তানদের প্রতি তিনি কতখানি দায়বদ্ধ ছিলেন তা নানা ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। নির্মল কুমারী মহালনবিশকে কবি অত্যন্ত স্নেহ করতেন। নির্মল কুমারী ছিলেন প্রসিদ্ধ পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহালনবিশের স্ত্রী। সেবায় পরিচর্যায় রবি ঠাকুরের বেলা শেষের দিনগুলি ভরিয়ে তুলেছিলেন তিনি। আনন্দে বিষাদে যে নিদারুণ অভিজ্ঞতা, তা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন 22 শ্রাবণ বইটিতে। এ বইতে আছে দিন ধরে ধরে ঘটনার বিবরণ। ক্রমশ কবি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। মর্মস্পর্শী সে বিবরণ আমাদের বড়ই ভারাক্রান্ত করে তোলে, আমরা বেদনার্ত হই। বইটির প্রথম দিকে রয়েছে নির্মল কুমারীর কবি সান্নিধ্যের অভিজ্ঞতার কথা, কবির সঙ্গে আলাপচারিতার সুখস্মৃতি। বড় মনোরম বইয়ের এই অংশটি। কবির জীবন ভাবনা জানা যায়, উপলব্ধি করা যায় তাকে। আলাপচারিতায় এসেছে কত গুরুগম্ভীর বিষয়। কবি একদিন উপনিষদের প্রসঙ্গ তুললেন। উপনিষদের কয়েকটি শ্লোক নিয়ে তখনই শুরু হয়ে যায় আলোচনা। নির্মল কুমারী কবিকে জানিয়েছিলেন উপনিষদের পিতা নহসি মন্ত্রটা খুব ভালো লাগে তাঁর। এই ভালো লাগার কারণও ব্যাখ্যা করেছিলেন তিনি। ব্যাখ্যা করে নির্মল কুমারী বলেছিলেন নিজের বাবার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করার কথা। নির্মল কুমারীর কথা শুনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়ে গিয়েছিল রানীকে। কবির মেজ মেয়ে রানীর কথা আগেও বলেছেন নির্মল কুমারীকে। স্মৃতিকাতর হয়ে সেদিনও আবার বলতে শুরু করেছিলেন। তার মৃত্যুর সময় তার মা বেঁচে ছিলেন না। সমস্ত অসুখের মধ্যে আমি তার সেবা করেছিলাম শেষ পর্যন্ত। তোমরা হয়তো এখন কল্পনাও করতে পারো না আমি আবার কি করে এত বড় রোগীর সেবা করতে পারি, কিন্তু সত্যি পারতুম। রবীন্দ্রনাথ তার ভালোবাসার রানীর জন্য কি না করেছেন। নিজের মুখেই বলেছেন সারা রাত তালপাতার পাখার বাতাস করেছেন, একটুও ক্লান্ত বোধ করেননি। রানী বাবার হাতে ছাড়া কি ওষুধ কি পথ্য
কিছুই খেতেন না, সবসময় বাবাকে কাছে চাইতেন। শ্বশুরমশাইয়ের টাকায় বিলেতে গিয়ে হোমিওপ্যাথিক ডাক্তারই হতে চেয়েছিলেন রানীর স্বামী সত্যেন্দ্রনাথ। না, সত্যেন্দ্রনাথের সাফল্য আসেনি। পরীক্ষায় সফল না হয়ে শেষে ফিরে এসেছিলেন স্বদেশে। সত্যেন্দ্রনাথকে নিয়েই রানীর সামান্যও তাপ উত্তাপ ছিল না। তার মন জুড়ে ছিলেন আর কেউ নন, শুধুমাত্র তার বাবা। বিয়ের কদিন পরই রেণুকার অসুখ ধরা পড়ে। রানীরই ভালো নাম রেণুকা, রবীন্দ্রনাথ ডাকতেন ওই রানী নামে। রানীর অসুস্থতা যথেষ্ট গুরুতর, বুকে টিবির কীট বাসা বেঁধেছিল। কত ডাক্তার দেখালেন, না, কিছুতেই ভালো হননি। রবীন্দ্রনাথ তাকে নিয়ে শেষ গেলেন হাওয়া বদলে আলমোড়ায়। ওখানে গিয়ে মেয়ে সুস্থ হয়ে উঠল। রবীন্দ্রনাথ চিন্তামুক্ত মনে হাসি মুখে জোড়াসাঁকোয় ফিরে এলেন। না, তেমনটি ঘটেনি। অসুস্থতা মোটেই কমেনি, বরং বেড়েছে। দুঃখ দুর্দশাময় সেই সময়ের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ নির্মল কুমারীকে জানিয়েছিলেন কন্যাকে খুশি রাখার জন্য রোজ কবিতা লিখে বিছানার পাশে বসে শোনাতেন। কবিতা শুনে কিছুক্ষণ অন্তত রোগের যন্ত্রণা ভুলে থাকত। এমন ভাবেই তার শিশু বইটি লেখা। সব কবিতাই রানীর অসুখের সময় লিখেছিলেন আলমোড়ায় বসে। কন্যাকে কিছুদিন পাহাড়ে রাখার পর রবীন্দ্রনাথ বুঝেছিলেন ভুল হয়ে গিয়েছে। এই দূর পাহাড়ে না আনলেই হয়তো ভালো হতো, তাই ফিরে আসবেন বলে মনস্থও করেছিলেন। রানীর শরীরের যা অবস্থা, তাকে শুইয়ে আনতে হবে। অনেকগুলো কুলি জোগাড় করেছিলেন কবি। ঝোপ বুঝে কোপ মারার মতো তারাও প্রচুর টাকা চেয়েছিল। যাক টাকা, রেণুকার যেন কষ্ট না হয়। রেণুকা শুয়ে রইল খাটে। কুলিরা কাঁধে করে পাহাড় থেকে নামালো তাকে। রাস্তা তো খুব কম নয়, সোজা এলে 80 মাইলের কম নয়। পাহাড়ের পায়ে চলা পথ দিয়ে এলে 30-32 মাইলের পর কাঠগুদাম স্টেশন। অনেক পরিশ্রম, ঘাম ঝরানো, ক্লান্ত বিধ্বস্ত হয়ে শেষে কাঠগুদাম স্টেশনে পৌঁছানো গেল। ততক্ষণে ট্রেন ছেড়ে চলে গিয়েছে। কি করবেন, কি করা উচিত রবীন্দ্রনাথ ভেবে কুল কিনারা পেলেন না। কন্যা তখন পথশ্রমে বেশ ক্লান্ত, অসুস্থ হয়ে পড়েছেন। মেয়ে অসুস্থ জানানোর পরও রাতটুকু কাটানোর মতো আশেপাশের হোটেলে জায়গা মেলেনি কবির। কি না কি হয়েছে 7-5 ভেবে তারা বোধহয় আতঙ্কিত হয়েছিল। সে কারণেই এভাবে উপেক্ষা করেছিল। রানীর কাছে বসে থেকেই সে রাত কবি কাটিয়েছিলেন এক এঁদো ধর্মশালায়। নিদারুণ অভিজ্ঞতা, দুঃখের যন্ত্রণার যেন শেষ নেই। সে কথাই কবি নির্মল কুমারীকে শুনিয়েছিলেন। বলেছিলেন, পরদিন রেলে তো রওনা হওয়া গেল, কিন্তু যাত্রা পুরোবার আগেই আর এক বিপদ। মাঝখানে কোনো একটা স্টেশনে, ঠিক মনে নেই, বোধহয় মোগলসরাই হবে। গাড়ি থামাতে রানীর জন্য একটু দুধ জোগাড় করতে নেমেছি। বেঞ্চির উপরে আমার মানিব্যাগটা রেখে গিয়েছি তখনই ফিরে আসবো বলে। এসে দেখি আমার টাকার থলিটা অন্তর্হিত। নিয়েছে, খুঁজে বের করার চেষ্টা বৃথা। এমন ঘটলে কার না রাগ হয় শুনি। রবীন্দ্রনাথেরও অত্যন্ত রাগ হয়েছিল সেদিন। রাগ বাড়তেই থাকে। শেষে নিজেকে নিজেই সান্ত্বনা দিয়েছিলেন। কিভাবে সেদিনের রাগ প্রশমিত করেছিলেন সে কথাও কবি নির্মল কুমারীকে জানিয়েছিলেন। টাকাটা যে নিয়েছে সে চুরি করে নেয়নি, আমি নিজে ইচ্ছাপূর্বক তাকে দান করলুম। হয়তো আমার চেয়েও তার ওটার বেশি প্রয়োজন, তাই আমি দানই করেছি। এইভাবেই রবীন্দ্রনাথ নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন। সে কথা বলার পর নির্মল কুমারীকে পিতানহসী মন্ত্রের গুরুত্ব কতখানি তা বুঝিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। বলেছিলেন রানী তাকে কত গভীরভাবে ভালোবাসত সে কথা। হৃদয় বিদারক কত স্মৃতি কবির মনে পড়ে যাচ্ছিল। হয়তোবা চোখের কোণে অশ্রু সিক্ত হয়ে যেদিন রানী চলে গেল, সেই বেদনা বিধুর দিনটির কথা ভারাক্রান্ত মনে রবি ঠাকুর বলেছিলেন নির্মল কুমারীকে। বলতে বলতে কবির দুচোখ অশ্রুসিক্ত হয়ে পড়েছিল। নির্মল কুমারী মহানবীশ কবির মুখের কথাকেই তার লেখায় 22শে শ্রাবণ বইতে ধরে রেখেছিলেন। নির্মল কুমারীর লিখে রাখা কবির মুখের কথা থেকে একটু উদ্ধৃতি দেওয়া যেতে পারে। আমি মন্ত্রটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার শেষ নিঃশ্বাস পড়ল। তার জীবনের চরম মুহূর্তে কেন সে পিতানহসী স্মরণ করল তার ঠিক মানেটা আমি বুঝতে পারলুম। তার বাবাই যে তার জীবনের সব ছিল
তাই মৃত্যুর হাতে যখন আত্মসমর্পণ করতে হলো, তখনও সেই বাবার হাত ধরে সে দরজাটুকু পার হয়ে যেতে চেয়েছিল। তখনও তার বাবাই একমাত্র ভরসা ও আশ্রয়। বড় মর্মস্পর্শী। নির্মল কুমারীর লিখে রাখা কবির কণ্ঠ নিঃসৃত এই কথাগুলি পড়ে বা শুনে যে কোনো পাঠকেরই মন খারাপ হয়ে যাবে। কবির দুঃখ তাকেও ছুঁয়ে যাবে। নির্মল কুমারীর মুখে পিতানহসী মন্ত্রটি শুনে কবি ভিতরে ভিতরে আলোড়িত হয়েছিলেন। কেন এই আলোড়ন তা রবীন্দ্রনাথই স্বয়ং জানিয়েছিলেন। তার মনে পড়ে যাচ্ছিল রানীর কথা। রানী ক্ষীণ গলায় বলে চলেছে, বাবা পিতানহসী বলো। পিতা রবীন্দ্রনাথের কত কষ্ট বুকে চেপে রেখেছিলেন, লালন করেছিলেন জীবনভর, তা আমরা বুঝতে পারি। চেপে রাখা কষ্ট কবির কণ্ঠে বাংময় হয়ে উঠেছিল। যন্ত্রণাদীর্ণ বেদনায় ক্ষতবিক্ষত কবি জানিয়েছিলেন, রানীর মর্মস্পর্শী কণ্ঠস্বর মাঝে মধ্যেই শুনতে পান তিনি, বাবা পিতানহসী বলো। তার সেই শেষ কথা যখন তখন আমি শুনতে পাই, বাবা পিতানহসী বলো। কবির যন্ত্রণার তীব্রতা আমাদের ছুঁয়ে যায়। বড় সাহিত্যিক তিনি, বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ সম্মানের অধিকারী। শুধু সাহিত্যিক হিসেবে বড় নন, পিতা হিসেবেও তিনি ছিলেন অনেক অনেক বড়, অতুলনীয়। আমার এই চ্যানেলের তরফ থেকে তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। নমস্কার।